দ্য স্টোরি অফ ড্রিম নামক ইউটিউব চ্যানেল থেকে আজকে আপনাদের শোনাবো ইসরাত জাহান জেরিনের লেখা উপন্যাস চিত্রাঙ্গনা। আজকে আমরা চলে এসেছি ষোড়শ পর্বে। সোহান নির্বিকারভাবে মাথা নাড়িয়ে সম্মতি দিতেই লোকটি উঠে দাঁড়ায়। দৃষ্টির সীমানা ভেদ করে ধীর পদক্ষেপে এগিয়ে যায় অন্ধকারের অন্তহীন গহ্বরে। এক মুহূর্তের মধ্যেই তার অস্তিত্ব মিলিয়ে যায় রাতের অতলে। সোহানের গভীর নিশ্চিম কালো চোখ দুটি স্থির দৃষ্টিতে চেয়ে থাকে লোকটির অদৃশ্য হয়ে যাওয়ার পথে। কিন্তু সেখানে কেবল ঘন কালো আবরণ, সেখানে দেখার কিছুই নেই, থাকার কথাও নয়। প্রকৃতি তার সন্ধ্যার ছোক চাদর বিস্তার করে রেখেছে সেখানে। রোশান বাড়ির প্রবেশপথে পা রাখতেই চিত্রার সঙ্গে মুখোমুখি হলো। আয়েশা ও মিতালি চিত্রার পাশেই দাঁড়িয়ে। চিত্রা এক মুহূর্ত ইতস্তত করলেও অবশেষে বিনীত ভঙ্গিতে সালাম জানালো। এই বাড়ির মানুষদের সঙ্গে তার খুব বেশি কথা হয়নি। কোথাও একটা অদৃশ্য দূরত্ব গেঁথে আছে, এক ধরনের অস্পষ্ট বিচ্ছিন্নতা যা চিত্রাকে কুয়াশার মতো আচ্ছন্ন করে রেখেছে। তার এই নতুন পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে হয়তো আরো সময় লাগবে। স্কুল জীবনেও সে ছিল নিঃসঙ্গ, সহপাঠীদের জটিলতায় মিশে যাওয়ার ক্ষমতা তার ছিল না। ক্লাসের নির্জন এক কোণে বসে দিন পার করত, বন্ধু বলে কেউ ছিল না কখনো। চিত্রা কালো ওড়নার প্রান্ত আরো শক্ত করে মাথায় জড়িয়ে নিল। রোশান চিত্রার দিকে সরু চোখে তাকিয়ে জিজ্ঞেস করলো, কোথায় গেছিলা? চিত্রার কণ্ঠ ক্ষীণ, ভাইয়া এই তো একটু বাগানে গেছিলাম। রোশানের গলার স্বরে অনুকম্পার ছিটে ফোটাও নেই। এই বাড়ির আশেপাশে বন জঙ্গলের অভাব নেই। রাতের বেলা সুন্দর মাইয়াদের এভাবে একা ঘুরে বেড়ানো শোভা পায় না। আমি ঘরে যাচ্ছি। রোশান একবার আয়েশার দিকে দৃষ্টিপাত করলো, খানিকক্ষণ নীরব থেকে ব্যঙ্গ মিশ্রিত গলায় জিজ্ঞেস করলো, তুমি আবার কে? নতুন কামের মাইয়া? আয়েশার মুখে নির্লিপ্ততা, স্থির কণ্ঠে উত্তর দিল, জি, আমি হলাম আয়েশা, ম্যাট্রিক ফেল, পকেটমার স্পেশাল। রোশানের চোখের পলক নড়ল। মেয়েটির নির্লজ্জ স্বীকারোক্তি তাকে সামান্য বিস্মিত করেছে, তবে মুখে সে বিস্ময়ের লেশমাত্র প্রকাশ করল না। পরিমিত স্বরে বলল, এত গুণ নিয়া এই বাড়িতে আইলা কেমনে? চিত্রা আর ফারাজ ভাইয়ের নেয়ামত। আয়েশা এবারও নির্লিপ্ত স্বরে উত্তর দিল। রোশান একটু প্রতিক্রিয়া দেখালো না। তার গায়ে জড়ানো কালো চাদরটা এক ঝটকায় সামলে নিয়ে নিচু স্বরে বলল, নেয়ামতের কারণে যেন আবার কেয়ামত না চলে আসে। কথার তীক্ষ্ণতায় আয়েশা মুহূর্তের জন্য থমকে গেল। তাকে কিছু বলার সুযোগ দেওয়ার আগেই রোশান বাড়ি থেকে বেরিয়ে যায়। চিত্রা রোশানের যাওয়ার পথে একবার তাকায়। রোশান দৃষ্টির আড়ালে চলে গেলে চিত্রা ঘরের ভেতর প্রবেশ করলো। ভেতরে মোহনা, নীরু এবং নদী বসেছিল। নদী তখন নীরুর হাতে মলম লাগিয়ে দিচ্ছিল। ব্যথায় নীরু বারবার ছ্যাঁত করে উঠেছিল, তবু মুখে কোনো অভিযোগ নেই। নদী এক মুহূর্ত চুপ করে রইল, তারপর দীর্ঘশ্বাস ছেড়ে বলল, নীরু, কেন করো এইসব? তুমি ওরে চেনো না? এলাহি বাড়ির মাইয়া হইয়া কেমন কইরা এসব ভুল করো? মন রে বুঝাইতে চাই ভাবি, পারি না, মন তো বুঝে না। আপনার যত্ন কইরা লালন করা স্বপ্ন যদি কেউ কায়রা নেয় তাহলে কেমন লাগবো? নদী গভীর এক নিঃশ্বাস ফেলে নিস্তব্ধ হয়ে গেল। তার আবার স্বপ্ন? স্বপ্ন শব্দটি এই বাড়ির বাতাসে বিলীন হয়ে গেছে বহু আগে। তার অস্তিত্ব কেবল নীরুর মতো কিছু বোকা হৃদয়ে রয়ে গেছে, যারা এখনো অনুভব করতে চায়, এখনো আশায় বুক বাঁধে। ঘরের কোণে মোহনা মনোযোগী ভঙ্গিতে রুমানার মাথায় বিল কাটছে, আঙুলের স্পর্শে ক্লান্তি মোচনের চেষ্টা। চিত্রাকে বাহির থেকে আসতে দেখে রুমানা ভ্রু কুচকায়। আরে বৌমা, তুমি রাইত কইরা বাহির থেকে কেন আসতেছ? কই গেছিলা? কোথাও না, এখানেই ছিলাম। আচ্ছা, আসো, এদিকে আহো, আমার কাছে আইসা বসো মা। রাত 9টার দিকে বাড়ি ফিরল নিহান।
বাহিরে তখন বাতাসের দাপট বাড়তে শুরু করেছে। বৃষ্টি নামার আগমনী বার্তা স্পষ্ট। সদর গেট অতিক্রম করতেই আচমকা ছোট্ট এক শিশু তার সঙ্গে ধাক্কা খায়। বাচ্চাটির পরনে ধুলোমাখা একটি হাফ প্যান্ট, গায়ে সাদা স্যান্ডো গেঞ্জি। নিঃশ্বাসের সঙ্গে সঙ্গে নাক থেকে সর্দি গড়িয়ে পড়ছে। ভারসাম্য হারিয়ে প্রায় পড়েই যাচ্ছিল, কিন্তু নিহানের হাত দ্রুততার সঙ্গে তাকে ধরে ফেলে। আরে বাবু! নিহান আশ্চর্য হয়ে একবার চারপাশে তাকায়। তোমার আব্বু কোথায়? জানি নে। নিহান জানে এই বাচ্চাটি মালিক ছোট ছেলে। বিরক্তিতে তার ভ্রু কুঁচকায়। এমন বৈরী আবহাওয়ায় এত রাতে কেউ বাচ্চাকে এভাবে ছেড়ে দেয়? আশপাশে মালির অস্তিত্ব না পেয়ে সে পকেট থেকে ফোন বের করে কল করতে উদ্যত হয়। ঠিক তখনই দ্রুত পায়ে এক কিশোরী ছুটে আসে। ছেলেটিকে এক ধমক দিয়ে কোলে তুলে নেয়। বলে, বেশি খারাপ হয়ে গেছস। কি সাহস একা একা বাইরে চলে আসোস? খাড়া, আমি কাকি আমারে কইতাছি। নিহান ফোন বের করার প্রয়োজন বোধ করলো না। একবার মেয়েটির দিকে তাকালো। তার পরনে সবুজ রঙের একটি ফ্রক, চেহারায় কৈশোরের ছাপ স্পষ্ট। বয়স বেশি নয়, তবে উচ্চতায় লম্বা। তবে এসব নিয়ে নিহান মাথা ঘামায় না। সে ঘরের ভেতর ঢোকার জন্য পা বাড়াতেই হঠাৎ কাঁধে কারোর হাতে স্পর্শ অনুভব করে। ঘাড় ঘুরাতেই দেখলো জুনায়েদ এলাহিকে। কি বাজান, এখানে দাঁড়িয়ে আছো কেন? কণ্ঠ স্বভাবসুলভ নরম। নিহানের দৃষ্টি আবারও মেয়েটির দিকে চলে যায়। ততক্ষণে সে অনেকটা দূরে চলে গেছে। তার দৃষ্টি অনুসরণ করে জুনায়েদ এলাহিও ওদিকে তাকান। কিছুক্ষণ নীরব থেকে প্রশ্ন করেন, ওইদিকে কি দেখছো? না, কিছু না। ওই মেয়েটাকে আগে দেখিনি। যাই হোক, বাসায় চলুন। জুনায়েদ এলাহি হালকা মাথা নাড়েন। দুজন একসঙ্গে বাড়ির ভেতর প্রবেশ করে। বাহিরে তখনও দমকা হাওয়া। বৃষ্টি এলো বলে। রুমানা এলাহি অনেক আগেই নিজ কক্ষে প্রবেশ করেছেন। রাতের আহার প্রস্তুত করতে নদী রান্নাঘরে ব্যস্ত। আর ফারিয়া একবার নিচে নামলেও নিহান আসার সঙ্গে সঙ্গেই ঘরে ফিরে গেছে। খাবারের সময় হলে তবেই আবার আসবে। চিত্রাও রুমে চলে গেছে। কি নাকি কাজ আছে। নীরুর শারীরিক ও মানসিক অবস্থা বিচলিত। এমনিতেই সে চিত্রাকে কখনো সহানুভূতির চোখে দেখেনি। আর আজকের ঘটনার পর তো তার মন আরো বিদ্রোহী হয়ে উঠেছে। ভাবি, বলেন না কি করলে ফারাজ ভাইকে পাবো? আমি যে আর সহ্য করতে পারতাছি না। মোহনার কাঁধে মাথা রেখে নীরু হাউ মাউ করে কেঁদে ওঠে। তার চোখের কোণে জমে থাকা নোনা জল থরথর করে কাঁপছে। হঠাৎ পেছন থেকে এক সুরেলা পরিচিত কণ্ঠস্বর তার কান্নার গতিকে থামিয়ে দিল। কালো মানিক হাত পেতেছে, চাঁদ ধরিতে চায়। বামুন কি আর হাত বাড়ালে চাঁদের দেখা পায়? মোহনা দ্রুত পিছন ফিরে তাকালো। দরজার চৌকাঠে দাঁড়িয়ে আছে ফারাজ। তার পাশেই অভ্র সরকার, মানে অভ্র। ফারাজের চোখে সেই চিরচেনা ব্যঙ্গ, ঠোঁটের কোণে অবহেলার এক চিলতে হাসি। নীরু এক পলক তাকিয়ে থাকলো, তারপর দ্রুত চোখ মুছে নিল। ফারাজ ধীর পায়ে এগিয়ে এলো, এক হাত প্যান্টের পকেটে গুজে দাঁড়ালো। নীরু আর তার মধ্যেকার দূরত্ব মিনিমাম 1 হাত। এই যে তেঁতুল গাছের ডাইনি আপা, আর কতকাল অন্যের স্বামীর দিকে বদনজর দেবেন? কোন দিন না জানি আপনার নজরের কারণে আমার পেট খারাপ হয়। নীরু জবাব দেয় না। তবে তার বদলে মোহনা নিরেট কণ্ঠে বলে উঠল, আর কতজনকে কষ্ট দেবে ফারাজ? ফারাজ ভ্রুকুটি করল। ঠোঁটের কোণে সে আমোঘ ব্যঙ্গচিহ্ন ফুটে উঠল। ভাবি, কোন ধরনের কষ্টের কথা বলছেন? না মানে, কষ্ট তো বিভিন্ন ধরন আছে। এই ধরেন, কোষ্ঠকাঠিন্যতা নিয়ে বাথরুমে গেলেও কিন্তু কষ্ট হয়। আপনি কি তেমন কিছু মিন করছেন? মজা করছো? হুম, ওসব ছোট লোকি কারবার। এই মশারি ভাবি, অনেক ক্ষুধা লেগেছে। ফ্রিজে কলিজা ভুনা আছে না? একটু বের করে ভুনা করে দেন না। আর মশারি ভাবি বলে ডেকেছি বলে বিধায় রাগ করবেন না। কি করব বলেন, মশারির মতো কি সব পরে থাকেন সব সময়। তবে আরো লাগলে বলবেন কিন্তু, আমার ঘরেরটাও দিয়ে দেবো। আমার আবার অনেক বড়, আই মিন মন। নীরু গলায় জমে থাকা নোনা জল গিলে ফারাজের দিকে তাকাতেই ফারাজ গভীর নিঃশ্বাস ছাড়ল।
তোকে তো কেবল হালকার উপর ঝাপসা ট্রেলার দেখিয়েছি, ব্লকবাস্টার সিনেমা কিন্তু এখনো বাকি। সো বি কেয়ারফুল। ফারাজের কণ্ঠস্বরে হুমকির সূক্ষ্মরেখা ফুটে উঠল। সে খানিকক্ষণ থেমে শীতল স্বরে বলল, যাই হোক, খুব জলদি বউটাকে আবার বিয়ে করব, আবার বাসর করব। আর বাসর সাজাবি তুই আর আমার প্রাণপ্রিয় মগজহীন মশারি ভাবি। নীরুর মুখ পাংশুটে হয়ে গেল। মোহনা স্থির, সে এসবে অভ্যস্ত। ফারাজ এক ঝটকায় নিজের ব্লেজার খুলে হাতে নিল, তারপর অভ্র দিকে তাকিয়ে মাথা ঝাঁকালো। অতিথিকে নিয়ে গেস্ট রুমে যা, আমি একটু পরেই আসছি। মোহনার কপালে দুশ্চিন্তার ভাঁজ পড়ে। অতিথি? ফারাজ অতিথির কথা বলল? কিন্তু এই অতিথি আবার কে? কে আসছে? ফারাজ কক্ষে প্রবেশ করতেই চিত্রার অবয়ব দৃষ্টিগোচর হয়। সে বিছানায় উপর হয়ে শায়িত, দুপা অলস ভঙ্গিতে শূন্যে উত্তোলিত, গভীর মনোযোগে সংবাদপত্র পাঠে নিমগ্ন। ফারাজ গলাধঃকরণ করল। কণ্ঠনালীর শুষ্ক মরুভূমির বালুকণায় রুদ্ধ হয়ে আসছে। এমন একটি দৃশ্যের সম্মুখীন হয়ে আত্মসংযম রক্ষা করা তার পক্ষে আদৌ সম্ভবপর হবে তো? ফারাজের হৃদয়ের গভীরে সুপ্ত কোনো আকাঙ্ক্ষা অগ্নিস্ফুলিঙ্গের মতো জ্বলে উঠছে। সেই অনুভূতিকে সংবরণ করার প্রয়াস নিদারুণ ক্লেশসাধ্য হয়ে উঠছে তার জন্য। ফারাজ নিঃশব্দে এগিয়ে এসে চিত্রার কেশ রাশির ভেতর আঙুল চালিয়ে দেয়। নরম কোমল অন্ধকার স্পর্শে শিহরিত হয়ে ওঠে। মুহূর্তেই চিত্রা চমকে উঠল। দ্রুত ফিরে তাকিয়ে কঠোর কণ্ঠে বলল, এই বেটা, ভয় পেয়েছি না? ফারাজ গভীর চোখে চিত্রার দিকে চেয়ে বলল, বেটা কি? নিঃশ্বাসই তোমার। আমাকে ছাড়া এক মুহূর্ত টিকতে পারবে না বিবিজান। চিত্রা সঙ্গে সঙ্গে সোজা হয়ে বসলো, বুকের উপর থুথু দিয়ে রাগী চোখে ফারাজের দিকে তাকালো। দৃষ্টিতে বিদ্যুৎ ঝলকাচ্ছে। ফারাজ সেই তীক্ষ্ণ দৃষ্টিকে উপভোগ করলো। নিজের ঘাড়ে হাত বুলিয়ে হালকা হেসে বলল, এই বউ, তুমি অ্যালকোহল নাকি তোমার মধ্যে অ্যালকোহল? কি এমন নেশা তুমি? শালার এই নেশা আমার কাটতেই চায় না। চিত্রা ভ্রুকুচকে বিরক্তির সুরে বলল, আপনি দূরে যান। মেয়াদোত্তীর্ণ গাঁজা খেয়ে এসে এখন উল্টোপাল্টা বকছেন। ফারাজ একপাশে মাথা কাত করে তাকায়, ঠোঁটে চাপা হাসি। ছি, এমন ছোট লোকি কথাবার্তা কই থেকে শিখো? তোমার মুখে রোম্যান্সের ভাষা মানায়, আমার সঙ্গে ওই ভাষাতেই কথা বলবে। দেখুন, আমি ছোট বলে আমাকে যা ইচ্ছে বলতে পারেন না। তোমাকে বড় বানানোর জন্য আমি তো আছি। শার্টের বোতাম খুলতে খুলতে ধীর পদক্ষেপে এগিয়ে আসে সে। চিত্রা তৎক্ষণাৎ 2 কদম পেছনে সরে যায়। ভয় আর সতর্কতার মিশেলে বলে ওঠে, কাছে আসবেন না দাঁড়া চেলাচি। আবুলের নাতনি, তুমি দেখি ভালো হবা না। আমার নামটারে একেবারে RIP করে দিয়েছো। সঙ্গে সঙ্গেই চিত্রার কবজি আঁকড়ে ধরে নিজের কাছে টেনে নেয় ফারাজ। চিত্রা তীব্রভাবে ছটপট করে মুক্তি পাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা চালায়। তাতে কাজ হয় না। ফারাজ একটুখানি ঝুঁকে এসে চাপা স্বরে বলে, এত ছটপট করো কেন ময়না? আমার সঙ্গে পেরে উঠবে? সাইজে তো 5 ফুট 4। কোন সুবুদ্ধি নিয়ে 6 ফুট 4-এর একটা পুরুষের সঙ্গে লাগতে আসো? আমার কাছে পৌঁছাতে হলেও তো মই ব্যবহার করতে হবে। চিত্রা প্রচন্ড বিরক্ত। সে ঠোঁট চেপে জবাব দেয়, ঘোড়ার ডিম। ফারাজ থমকে দাঁড়ায়, অপলক দৃষ্টিতে চিত্রার দিকে তাকিয়ে থাকে। সেই চোখের গভীরে কি এক অভাবনীয় নেশা লুকিয়েছিল। চিত্রা শ্বাস নিতে ভুলে গিয়ে কাঁপা কণ্ঠে বলল, এই দেখুন। দেখা? উফ, আপনি যে কোন চোখে আমাকে দেখছেন আমি কিন্তু ভালো করেই বুঝে গেছি। দূরে থাকেন, সাবধান। আপনি আমার। বাক্য শেষ হওয়ার আগেই ফারাজ দ্রুত তর্জনী ঠোঁটের উপর এনে চুপ করিয়ে দেয় চিত্রাকে। শেষ স্পর্শে বিদ্যুতের ঝলকানি খেলে যায় চিত্রার শিরায় শিরায়। ফারাজ হাসে, গভীর প্রলুব্ধ করা এক হাসি। তারপর মৃদুস্বরে গেয়ে ওঠে, আমি নষ্ট চোখে নষ্ট মনে দেখি তোমারে, মন আমার কি চায় বোঝায় কেমনে। ফারাজের কণ্ঠস্বরে ঘোর লাগানো মায়া, যা মুহূর্তেই চারপাশের বাস্তবতাকে বিলীন করে দিতে পারে।
কিন্তু সেই মায়ার আবরণ ভেদ করে হঠাৎই কক্ষের দরজা ধাক্কা দিয়ে খুলে যায়। প্রবল বিকট স্বরে কেউ একজন গর্জে ওঠে, হেন্ডুজান্স, হোয়াই ইউ চিপকা চিপকে অন্য চামড়ি, ইউ খালি মাই আন্ডারস্ট্যান্ড। ফারাজ বিরক্তিতে একবার ঘাড় ঘুরিয়ে তাকায়, চোখের কোণে বিরক্তির ছাপ। মুখ থেকে একটা অসম্পূর্ণ চ জাতীয় শব্দ বেরিয়ে আসে। তারপর দীর্ঘশ্বাস ফেলে বলে, শালার দরজার ছিটকিনি, তোকে আমার লাগাতে কেন মনে থাকে না? জমেলা ঝড়ের বেগে ফারাজের দিকে ধেয়ে আসে, বিক্ষিপ্ত আবেগে দুহাত প্রসারিত করে। ফারাজ মুহূর্তের ভেতর চিত্রার আড়ালে গিয়ে বলে উঠল, এই মাতারি, দূরে থাক, কাছে আসবি না। বউ বিনা কেউ কাছে এলে পেছন চুলকায়। চিত্রা নির্লিপ্ত ভঙ্গিতে একপাশে সরে দাঁড়ালো, কটাক্ষ ভরা কণ্ঠে বলল, আরো দরজা খুলে রোমান্স করুন, খুশি হয়েছি। এই যে মিস, ধরুন আপনার হেন্ডুকে, হেন্ডুর কারেন্ট বেশি, একটু কমিয়ে দেন তো। ফারাজের কণ্ঠ শুকিয়ে আসে। সে সংযম ধরে রেখে চিত্রাকে উদ্দেশ্য করে বলে, শয়তানি, তুই আমার বউ নাকি দুশমন? স্বামীর যৌবন বুড়ির হাতে তুলে দিস? সরম ভরম তো বাথরুমের পানির সঙ্গে গুলিয়ে খাইছিস, খটাস চেমড়ি। চিত্রা মুখ ভেমচি কাটে, সামনে থেকে সরে গিয়ে জমেলার জন্য পথ ছেড়ে দেয়। জায়গা পেয়ে বৃদ্ধা উচ্ছ্বসিত ভাবে ফারাজের দিকে দৌড়ে আসে, অথচ পর মুহূর্তেই ফারাজের বজ্র কঠিন স্বরের ধমকে থমকে যায় সে। মাতারি, তোর নাম জমেলা না রেখে ঝামেলা রাখা দরকার ছিল। দূরে থাক বুড়ি, আমার কারেন্ট লাড়া দিতে এলে একেবারে লড়ে যাবি বলে দিলাম। কথাখানা মাথায় হোক আর যেখানেই হোক ঢুকিয়ে রাখ। নয়া কারেন্ট বেপি, এভাবে নো বোলিং, ইউ আমার বাল ফ্রেন্ড, মাই প্রেমিক। ইউ দূরে গোয়িং হলে মুই তো ডাই হয়ে যামু। আর হোয়াই ইউ কল মি বুড়ি, আই এম 5 বছরের বিউটিফুল গার্ল, ইউর প্রেমিকা। ফারাজ ফুঁসতে থাকে, মুখের রেখায় স্পষ্ট বিরক্তি ফুটে ওঠে। নিজেকে নিয়ন্ত্রণ করে বলল, ইসরে বুড়ি, মারাত্মক কিরমি উঠেছে দেখি। আমারে বুড়ি কুদ্দুসের বাপ পাওনি, তোমার সঙ্গে দাঁড়ানো ঝোয়ানটাই তো লোড নিতে পারে না। ঘন্টা না যেতেই জ্বর চলে আসে, আর তুমি কোন ছাগলের চকলেট ফ্লেভার? ইউ যেই চকোলেট ফ্লেভার পছন্দ করো, মুই ওইডা। জমেলা এবার ফারাজের দিকে হাত বাড়িয়ে দেয়, কিন্তু ফারাজ সজোরে এক ধাপ পেছনে সরে পুনরায় বলল, ধরার কাজ তো আমার, তুমি কেন ধরছো 5 বছরের বিউটিফুল বুড়ি? ফারাজ এই বলে এক ঝটকায় নিজের শার্ট খুলে বিছানায় ছুঁড়ে ফেলে। অনেক বেশি দেখার কিরমি উঠছে তাই না? নে দেখ, কত দেখতে পারোস মাতারি, দেখ। এই চিত্রাঙ্গনা, তুমি রুম থেকে বের হও, আউট। বুড়ির কিরমি কতখানি তা আজকে দেখেই ছাড়বো। ফারাজ, বেশি হয়ে যাচ্ছে না? কথায় কথায় জামা কাপড় খুলতে হবে কেন? না দেখালে ভালো লাগে না? ফারাজ ঘাড় কাত করে চিত্রার দিকে তাকিয়ে সজোরে একটা ধমক দিয়ে বলল, জাস্ট আউট। চিত্রার ধমকে কিছু আসে যায় না, সে গম্ভীর শ্বাস ফেলে। মুখে কুঞ্চিত ভ্রুর ছায়া, মনে ঘূর্ণিঝড়। হায় আল্লাহ, এই লোকের কি একটুও লজ্জা নেই? জমেলা দাদির যে এমন মানসিক সমস্যা আছে তা জানা সত্ত্বেও কি এমন নাটকীয়তা জরুরি ছিল? ফারাজ এবার নিজেই জমেলার দিকে এগিয়ে আসে, কিন্তু হঠাৎই বৃদ্ধা থমকে দাঁড়ায়, কাঁপা কাঁপা স্বরে বলে, আল্লাহ গো, আমি এখানে কেমনে আইলাম? ফারাজ ভ্রু উঁচিয়ে তাচ্ছিলের স্বরে বলে, কেন জানো না? তুমি তো নিজেই আমার কাছে কৃমি দূর করার জন্য নাচতে নাচতে চলে এসেছো। ঝামেলা না মানে জমেলা চোনা পাখি। জমেলা কিংকর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে থাকে। চিত্রা দ্রুত বিষয়টি সামলে দেওয়ার জন্য বলল, কিছু না দাদু, আপনি নিচে যান, আয়েশা আপনাকে খুঁজছে। জমেলার কিছু না বলে ধীর পায়ে দরজার দিকে এগোয়। দরজা বন্ধ হতেই ফারাজ বিদ্যুৎ বেগে ছিটকি নিয়ে এঁটে দেয়। তারপর দৃঢ় পদক্ষেপে চিত্রার দিকে এগিয়ে আসে, তার চোখে শীতলতা। তোমাকে আউট বলেছিলাম, শুনতে পাওনি? আউটের বাংলা জানি না, তাই দাঁড়িয়েছিলাম। চিত্রা মুখ বাঁকিয়ে বলল, ও আচ্ছা, জি, কাম। এই বেটা, কাছে ডাকো কেন? ইংরেজি শিখাবা? আমি ইংরেজি জানি। লাভ ইউ, হেট ইউ। ফারাজ বড় বড় চোখ করে চিত্রার দিকে তাকায়, তওবা করে বলে, আস্তাগফিরুল্লাহ। এই জমজমের পানি কই রে? শালার আগুন সুন্দরীর আগুন বেড়ে গেছে দেখি, পানি ছিটিয়ে আগুন বন্ধ করতে হবে। তৃতীয় তলায় অবস্থিত অতিথিশালা। সচরাচর সেখানে পদচারণ ঘটে না, কেবল অতিথি এলেই সাময়িক আনাগোনা হয়।
এতদিন অভ্র নিচতলার কক্ষে অবস্থান করেছিল। যদিও সে কক্ষটি তার পছন্দসই ছিল না, অবশেষে ফারাজকে অনুরোধ করে সে অতিথিশালার একটি কক্ষ উন্মুক্ত করিয়েছে। তদুপরি সে আর একাকী নেই, নতুন অতিথিরও আবির্ভাব ঘটেছে, যার জন্য পৃথক একটি কক্ষ বরাদ্দ করা হয়েছে। ফারাজ নিজ দায়িত্বে কক্ষসমূহ সুসজ্জিত করার ব্যবস্থা গ্রহণ করে। আয়েশা আর মিতালিকে পাঠিয়েছে তৃতীয় তলায়। কক্ষ দুটো পরিপাটি করার নির্দেশ দিয়েছে। অভ্র স্নান শেষে কক্ষে প্রবেশ করতেই নজর কাড়ল আয়েশার উপর। সে নিখুঁত হাতে বিছানার চাদর টান টান করছে, প্রতিটি ভাঁজ নিখুঁতভাবে মেলাচ্ছে। নীরবে অবলোকন করল দৃশ্যটি। অভ্র এক মুহূর্ত দাঁড়িয়ে রইল, তোয়ালে দিয়ে চুল মুছে তার কাঁধে ঝুলালো, তারপর বলল, একটা ময়লাও যেন না পাই গুয়ালি। দেখুন, আমার একটা সুন্দর নাম আছে, তাতে আমার কি? জলদি কাজ শেষ করো গুয়াফা। ও মা, আপনি এত সুন্দর করে কথাও বলতে জানেন? সুন্দর করে আরো অনেক কিছু করতে পারি, করব। অভ্র ধীর পদক্ষেপে আয়েশার দিকে অগ্রসর হলে সে চমকে ওঠে। পলকেই তার সমস্ত অস্তিত্ব সংকুচিত হয়ে আসে। অনিশ্চয়তা ও শঙ্কার আবরণে আবৃত হয় চেতনা। অভ্রের নৈকট্য অনুভব করতেই সে স্বতঃস্ফূর্তভাবে চোখ মুজে নেয়। কিন্তু মুহূর্ত কয়েক অতিবাহিত হওয়ার পর বিচ্ছিন্ন নীরবতা বিরাজমান। কোনো অপ্রত্যাশিত স্পর্শ অনুভব হয় না। শ্বাসরুদ্ধ সময়ের অবসান ঘটিয়ে আয়েশা দ্বিধাগ্রস্ত ভঙ্গিতে চোখ মেলে তাকায়। অভ্র টি শার্ট পরে বোতাম লাগাচ্ছে, কলার ঠিক করে চুলে হাত বুলিয়ে ঝাড়ু হাতে দাঁড়িয়ে থাকা আয়েশাকে উদ্দেশ্য করে বলে, শালার মেয়ে, মানুষ যে কি পরিমাণ আবেগী! হ্যাঁ বোন, তোদের এত আবেগ কই থেকে আসে রে? তুই কি ভাবছিস গোয়ালি আমি তোর দিকে এগিয়ে যাব? তুই চোখ বন্ধ করতি, তারপর আমি তোকে চুমু খাবো, আর তুই পরে চুমুকে ধর্ষণ বানিয়ে আমাকে জোর করে বিয়ে করবি? মেয়ে, তোর মাথায় গু ভরপুর। তুই এর ব্যবসাটা কবে শুরু করবি? আয়েশা রাগে ঠোঁট উল্টায়। মন চাইছে নিজের মাথায় একটা বাড়ি মেরে বাঙ্গির ঝোল বের করতে। আসলেই তো, সে কেন চোখ বন্ধ করেছিল? ছি, লজ্জার বিষয়, কিন্তু নিজের সম্মান ধরে রাখতেই হবে। এই যে জীবনে এত পকেট মেরেও তো কখনো সম্মান হারা হয়নি সে, আর শেষে কিনা এই মুখলেসের কাছে হার মানবে? হুম। আয়শা গর্জে ওঠে, শালা, তুই কর ওই বংচুং ব্যবসা, রগবাজ কোথাকার। হুম, গু ব্যবসায়ী কোথাকার। তুই একটা শালা, আর তুমি আমার শালি, তোমায় চড়াইতে মন চাই খালি। আয়েশা ক্ষিপ্ত হয়ে কিছু বলতে উদ্যত হয়, কিন্তু তার উচ্চারণ পথ খুঁজে পাওয়ার আগেই দৃষ্টি আকৃষ্ট হয় বারান্দার দিকে। সেখানে দাঁড়িয়ে আছে এক দীর্ঘকায় পুরুষ। প্রসারিত আকাশের দিকে তাকিয়ে রয়েছে সে। পশ্চাৎ দৃষ্টি থেকে মুখবয়ব স্পষ্ট নয়, তবে সুঠাম দেহ এবং দৃঢ় ভঙ্গি তার অস্তিত্বে অনন্য আকর্ষণ সৃষ্টি করছে। অন্ধকার ছায়ায় ঢেকে থাকা শারীরিক কাঠামো দেখেই অনুমান করা যায় এই আগন্তুক সাধারণ কেউ নয়। কিন্তু কে এই ব্যক্তি? নতুন অতিথি? কাজ সমাপ্তির পর আয়েশা কক্ষ ত্যাগ করতে নিলে অভ্র হঠাৎ পেছন থেকে ডাকে। তার দৃষ্টি অনুসরণ করে আয়েশার চোখ পড়ে কক্ষের এক কোণে রাখা বাস্কেটের দিকে। সেখানে দুই জোড়া পোশাক অবিন্যস্ত অবস্থায় পড়ে রয়েছে। ছাই রঙের শার্টটি চিন্তায় আয়েশার বিলম্ব হলো না। অল্পক্ষণ আগেও সেটি অভ্র দেহে শোভা পাচ্ছিল, কিন্তু কালো শার্টটি, সেটা কার? অভ্র কোনো ব্যাখ্যায় না গিয়েই নির্দেশ দেয়, কাপড়গুলো ধুয়ে দিস, আর গিয়ে খাবার সাজা, খুব ক্ষুধা পেয়েছে। ভাই আর ভাবি খেয়েছে? রুমে খাবে। ঠিক আছে, এখন যা। কোনো প্রশ্ন না করে আয়েশা নির্ধারিত কর্তব্য পথে এগোয়। তবে অন্তরের এক কোণে জমে থাকা কৌতূহল এত সহজে মিলিয়ে যায় না। নতুন মুখটি কে? উত্তর জানার তীব্র বাসনা একরাশ ধোঁয়ার মতো তার চিন্তা পথে ছড়ায়। অদেখার রহস্যের আবরণ আরো ঘন হয়ে আসে। ঘড়ির কাঁটায় 4টে বাজে। ফারাজের উন্মুক্ত বক্ষের উপর শায়িত চিত্রার আঙুলগুলো ক্লান্ত মিহিভাবে হাত বুলিয়ে যাচ্ছে। একসময় যে স্পর্শে বিতৃষ্ণা জাগ্রত হতো, যে উপস্থিতি দহন তুলত অন্তরের অন্তঃস্থলে, আজ তার প্রতি নেই কোনো বিদ্বেষ। এখন আর কোনো তিক্ততা দংশন করে না চিত্রাকে, বরং
হৃদয়ের এক অনির্বচনীয় আকাঙ্ক্ষা জাগে এই পুরুষকে একান্ত করে পাওয়ার, ভালোবাসার, সর্বান্তঃকরণে আত্মসমর্পণের। এই বিস্মিত শব্দ, ভালোবাসা, অনুভূতি যার প্রতি চিত্রার কিছুদিন আগেও অনীহা ঘৃণার পাহাড় জমেছিল, আজ তা চিত্রার শিরায় শিরায় শিহরণ তুলছে। ফারাজের লোমশ বক্ষপট আজ তার কাছে অনন্ত আস্থার এক তপ্তভূমি, যেখানে তার অনির্ধারিত যন্ত্রণাগুলো গলিত হয়ে প্রবাহিত হতে চায়। আমাকে আপনি জাদু করেছেন এলাহি। তোমাকে না পাওয়ার লড়াইয়ে এই বান্দা খুন করতেও প্রস্তুত। তবুও যদি জাদুর মতো নিম্ন কৌশলে তোমাকে পাওয়া যায়, তবে ওসবেও আমার আপত্তি নেই। আমার জন্য ফারাজ এলাহি এমন ছোট লোকই কাজ করবে? হুম, তোমার স্বামী করবে, তোমার অর্ধাঙ্গ করবে, ফারাজ এলাহি কেন করবে? তাহলে আপনি আমার কে হন? স্বামী? আর ফারাজ এলাহি কে? অন্ধকার পৃথিবীর কলুষিত পুরুষ। চিত্রা স্থির হয়ে রইল। ফারাজকে সে বুঝতে চেয়েও ব্যর্থ। কি সেই অন্ধকার যার ভার সে নিজেই বহন করছে? কেনই বা সে নিজেকে কলুষিত বলে অভিহিত করছে? তার গড়ে তোলা অন্ধকার জগতের গল্পই বা কি? চিত্রা ফারাজের বুকে চাপা দেওয়া দেহ শরীর নিতে উদ্যত হলে ফারাজ আরো দৃঢ়ভাবে তাকে কাছে টেনে নেয়। যেও না বিবেজান, বুকের বাপাসটা খালি খালি লাগে। চিত্রা নিজেকে গুটিয়ে আরো গভীরভাবে লেপ্টে গেল ফারাজের প্রশস্ত বুকের উষ্ণতায়। কেন এত শান্তি লাগছে? ঈশ্বরের বিধান বড়ই রহস্যময়। অতীতে হয়তো হারাতে হয়েছিল অনেক কিছু, শুধুমাত্র এ প্রাপ্তির জন্যই। যদি সোহাগের অভ্যুদয় না ঘটতো, তবে কি ফারাজের কাছে আসা সম্ভব হতো? তৃষ্ণা পেয়েছে, গলাটা কেমন জানি শুকিয়ে আসছে, নিচু স্বরে বলল ফারাজ। চিত্রা চমকে উঠে দ্রুত ফারাজের বুক থেকে সরে বসল। ল্যাম্পের ম্লান আলোয় তার সুডল মুখবয়বের দিকে তাকিয়ে বলল, ছাড়ুন, পানি দিচ্ছি। তৃষ্ণা মোর প্রিয়তমার আঁখি, আর তুমি কিনা জল দিয়ে নিবারণ করবে বলছো? ছাড়ুন তো। চিত্রা ধীর পায়ে উঠে দাঁড়ালো। টেবিলের উপর রাখা পানির জগের দিকে চোখ গেল। জগটা খালি, কেবল তলানিতে কিছুটা জমে রয়েছে। সে ওনাটা ঠিক করে নিল। ফারাজ ধীরে উঠে বসলো, দৃষ্টি নিবদ্ধ করলো চিত্রার দিকে। ভ্রুকুটি করে প্রশ্ন করলো, কোথায় যাচ্ছ? পানি নেই, রান্নাঘরে যাওয়াটা দরকার। আমিও আসি, একা ভয় করবে না? হুম, এত সহজে ভয় পাওয়ার মেয়ে আমি নই। আমি মিসেস ফারাজ এলাহি, বুঝতে পেরেছেন জনাব? ভয় পেয়েছি ম্যাডাম। চিত্রা মুচকি হেসে উঠে গেল। ফারাজ তার পানে খানিকক্ষণ চেয়ে বলল, সাবধানে যেও। ইস রে, মনে হয় একেবারে ছেড়ে চলে যাচ্ছে। যাচ্ছই তো। সমগ্র এলাহি বাড়ি গভীর নিদ্রায় নিমগ্ন। অচিরেই ফজরের আজান ধ্বনিত হবে, সূর্য উঁকি দেবে নতুন দিনের দিগন্তে। অথচ চিত্রার চোখে ঘুম নেই। প্রহরের পর প্রহর ফারাজের পক্ষে আশ্রয় নেওয়া এ এক অদ্ভুত তৃপ্তি। যদি এভাবেই সমগ্র জীবন গলে গলে ঝরে যায়, তবে আর কি বা চাওয়ার থাকতে পারে? রান্নাঘরে যেতে যেতেই অনেকটা সময় পার করে ফেলে চিত্রা। এক হাতে তার পানির বোতল, অন্য হাতে এক বাটি পায়েস। নদী ভাবি আজই বানিয়েছেন। ফারাজের খুব পছন্দ মিষ্টি জাতীয় খাবার। যে কোনো মিষ্টি পেলেই সে এক নিমেষে খেয়ে ফেলে। কিন্তু ঝালের ব্যাপারে তার ধাত একেবারেই আলাদা। সামান্য ঝালও সে সহ্য করতে পারে না। এমনকি বাড়ির তরকারিতেও তার জন্য আলাদা করে ঝাল কমিয়ে দিতে হয়। চিত্রা এ নিয়ে বেশ হাসাহাসি করে। কে বোঝাবে ফারাজকে, বাঙালির জীবন ঝাল ছাড়া ভাবাই যায় না। ফারাজের এই স্বাদ বিভ্রাট চিত্রার কাছে বিস্ময় ঠেকে। চিত্রা নিজেই তো ভাতের সঙ্গে অনায়াসে 3-4টে কাঁচামরিচ চিবিয়ে খেতে পারে। ফারাজ প্রথম দিকে তার এমন খাওয়া দেখে বিস্মিত হয়েছিল, এখনো মাঝে মাঝে অবাক হয়ে তাকিয়ে থাকে। সিঁড়ির দুধাপ পার হতেই হঠাৎ ওপর থেকে একটা শব্দ এলো, কাঁচ ভাঙার শব্দ। কাঁচ ভাঙলে যেমন ঝনঝন করে আওয়াজ হয়, ঠিক তেমন। চিত্রার ভ্রু কুঁচকে আসে। কি পড়লো? কোথাও কিছু ভেঙে গেল নাকি?
কোনো কিছু বুঝে ওঠার আগেই তার বুকের ভেতরটা অজানা আশঙ্কায় ধক করে উঠল। আর দেরি না করে সে দ্রুত সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলো। এত বড় বাড়ির এতগুলো সিঁড়ি! ধ্যাৎ, বড় লোকদের জীবনও কেমন ঝামেলায়। হাঁপাতে হাঁপাতে দরজার সামনে এসে চিত্রা থমকে দাঁড়ালো। দরজাটা খোলা। চিত্রা নিশ্চিত যাওয়ার সময় সে দরজাটা লাগিয়েছিল। তাহলে খুললো কে? ফারাজ? সে ধীরে ধীরে পা টিপে ভিতরে ঢুকলো। মেঝের দিকে চোখ যেতেই তার নিঃশ্বাস আটকে গেল। টেবিলের ওপর রাখা কাঁচের ফুলদানিটা পড়ে টুকরো টুকরো হয়ে গেছে। চারিদিকে কাঁচের টুকরো ছড়িয়ে ছিটিয়ে আছে। বারান্দার দরজাটাও খোলা। ঠান্ডা বাতাস ভেতরে ঢুকছে। জানালার পর্দা দুলছে। চিত্রা মৃদু কাঁপা গলায় ফারাজকে ডাকল, ফারাজ! কিন্তু কোনো সাড়া এলো না। ফ্লোর জুড়ে লাল চোখ, তাজা রক্তের দীর্ঘ দাগ। রক্তাক্ত বস্তু টেনে নিয়ে গেলে যেমন হয় ঠিক তেমনই ছাপ। চিত্রার চোখ সেই দাগ বেয়ে বারান্দার দিকে যায়। দৃষ্টি বারান্দায় আটকে যায় চিত্রার। বুকের ভেতর দম বন্ধ হয়ে আসছে। সে দ্রুত ঘরের চারপাশে চোখ বুলিয়ে নেয়। কোথাও কেউ নেই, ফারাজও নেই। আতঙ্কের শীতল স্রোত মেরুদণ্ড বেয়ে নেমে আসে। তার কাঁপতে থাকা হাত থেকে বোতল আর পায়েসের বাটি টেবিলের উপর রাখে সে। তারপর আবারও রক্তের দিকে তাকায়। মাথাটা হালকা ঝিমঝিম করছে। সেই ঘন লৌহ গন্ধ বাতাস তার গা গুলিয়ে তুলছে। এই রক্ত ফারাজের! চিত্রা ধীর পায়ে রক্তের ছাপ অনুসরণ করে এগিয়ে যায় বারান্দার দিকে। কানের পাশ বেয়ে ঘামের উষ্ণ স্রোত নেমে আসে তার। বুকের ভেতর দমচাপা উত্তেজনা। বারান্দায় পা রাখতেই তার শরীর শিউরে ওঠে। পায়ের নিচে তাজা রক্তের কাদামাটির মতো আঠালো স্পর্শ। চারপাশ অন্ধকার, তবু সামনের দৃশ্য বোঝা যাচ্ছে। বারান্দায় পড়ে আছে একটা নিথর রক্তের স্রোতে ভেসে যাওয়া দেহ। কে পড়ে আছে? অন্ধকারে ঠিক স্পষ্ট বোঝা যাচ্ছে না, তবে পুরুষালী গড়ন, চওড়া শরীর। এক মুহূর্তেই চিত্রার মনে বিদ্যুৎ চমকের মতো ভেসে উঠল ফারাজের মুখখানি। বুকের ভেতর ধুকপুক করে ওঠে। শুষ্ক কণ্ঠে চিত্রার মুখ থেকে বেরোয়, ফারাজ!